মেঘনাদ বধ যেহেতু মহাকাব্য আর সেটা লিখেছেন মধুসূদন দত্ত, তাই মধুসূদন দত্তকে আমরা মহাকবির মর্যাদা দেব। মধুসূদন দত্ত মহাকাব্য লিখেছেন, তাই তিনি মহাকবির মর্যাদা দাবি করতে পারেন। মনে রাখবে, বাংলা সাহিত্যের দুনিয়ায়, বাংলা সাহিত্যের জগতে রবীন্দ্রনাথকে আমরা মহাকবি বলতে পারি না, কারণ রবীন্দ্রনাথ মহাকাব্য রচনা করেননি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক শব্দ তার নামের আগে ব্যবহার করতে পারি, কিন্তু মহাকবি শব্দটা আমরা ব্যবহার করতে পারি না। শুধুমাত্র মধুসূদন দত্তের নামের আগে আমরা মহাকবি শব্দটা ব্যবহার করতে পারি, কারণ তিনি মহাকাব্য লিখেছেন আর সেই মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তের হাতে রচিত কাব্য কবিতা সংখ্যা খুব বেশি নয়। পরিসংখ্যানের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব মধুসূদন দত্তের হাতে রচিত কাব্য কবিতার সংখ্যা খুব বেশি নয়। কিন্তু মনে রাখতে হবে, মধুসূদন দত্ত মাত্র 7 বছরে বাংলা সাহিত্যকে যতখানি সমৃদ্ধ করেছেন তা আজ পর্যন্ত খুব কম বাঙালি সাহিত্যিকের পক্ষে সম্ভব হয়েছে। সমালোচকদের একটা বড় অংশ দাবি করেন মাত্র 7 বছর বাংলা সাহিত্যের সেবা করে বাংলা সাহিত্যকে 70 বছর, আবার কেউ কেউ বলেন বাংলা সাহিত্যকে 7 বছর সেবা করে বাংলা সাহিত্যকে 70 বছর নয় 700 বছর এগিয়ে দিয়েছেন। আসলে মাত্র 7 বছরে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে নতুন নতুন মণি মুক্তায় ভরিয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্য প্রথম আধুনিক কাব্য পেয়েছে, সেই আধুনিক কাব্যটির নাম তিলোত্তমা সম্ভব কাব্য। মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্য প্রথম ওট জাতীয় কাব্য পেয়েছে, সেই ওট জাতীয় কাব্যের নাম তোমরা জানো ব্রজাঙ্গনা কাব্য। মধুসূদন দত্তের হাতে বাংলা সাহিত্য প্রথম পত্রকাব্য পেয়েছে, সেই পত্রকাব্যের নাম তোমরা জানো বীরাঙ্গনা কাব্য। মধুসূদন দত্তের হাত ধরেও বাংলা সাহিত্য মহাকাব্য পেয়েছে এবং মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্য সনেট জাতীয় কবিতা এবং কাব্য পেয়েছে। তাই পরিসংখ্যানের দিক থেকে খুব বেশি কাব্য কবিতার রচয়িতা না হলেও মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সম্ভারকে অনেকখানি সমৃদ্ধ করেছেন, সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এখন প্রশ্ন, এই যে মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ কাব্য কবি মধুসূদন 19 শতকে নবজাগরণের প্রেক্ষাপটে কেন মেঘনাদ বধ কাব্যটি রচনা করলেন? এই প্রশ্নটা কেন মনে আসছে জানো? কারণ মেঘনাদ বধ কাব্য রচিত হয়েছে যে বিষয়কে অবলম্বন করে, সেই বিষয়টি গৃহীত হয়েছে বাল্মীকি রচিত রামায়ণ থেকে। দেখো, বাল্মীকি রচিত রামায়ণের কাহিনীকে বিষয় করে মধুসূদন দত্ত 19 শতকে নবজাগরণের প্রেক্ষাপটে লিখলেন কোন কাব্য? মেঘনাদ বধ কাব্য। আমাদের মনে প্রশ্ন জাগবে যে 19 শতকে বসে মধুসূদন দত্ত বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণ থেকে কাহিনী নিয়ে কেন মেঘনাদ বধ কাব্য রচনা করলেন? দেখো, বাল্মীকি যে রামায়ণ লিখেছেন সেই রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত হলেও সেই রামায়ণের কাহিনী আমাদের কারো অজানা নয়। ছোট থেকে বড়, শিক্ষিত থেকে অশিক্ষিত, শহুরে মানুষ থেকে গ্রামীণ মানুষ সবাই কোনো না কোনোভাবে বাল্মীকি রামায়ণের কাহিনীর সঙ্গে পরিচিত। যা অতি পরিচিত এক কাহিনী, যা অতি পরিচিত, যা সবার জানা, শিক্ষিত অশিক্ষিত, বাচ্চা বুড়ো, গ্রামীণ মানুষ শহুরে মানুষ, যা সবার জানা, যা সবার জানার বিষয়, সেই বিষয়কে অবলম্বন করে কাব্য কবিতা বা সাহিত্য রচনা করে সেই সাহিত্য দিয়ে পাঠকের মনোযোগ আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন। কিন্তু সেই কঠিন কাজকে সহজে যিনি সম্ভব করেছেন তিনি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হলেও রামায়ণের কাহিনীর সঙ্গে মেঘনাদ বধ কাব্যের কাহিনীর মিল থাকলেও মেঘনাদ বধ কাব্যের জনপ্রিয়তা গুরুত্ব বাঙালি পাঠকদের কাছে কোনো অংশে কম নয়। আমার মনে হয় মেঘনাদ বধ কাব্য রচনার ক্ষেত্রে বাল্মীকি রামায়ণের কাহিনী অবলম্বন করে মেঘনাদ বধ কাব্য রচনার ক্ষেত্রে মধুসূদন মধ্যযুগীয় এক বাঙালি কবির দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন।
সেই মধ্যযুগীয় বাঙালি কবির নাম কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা হলেন প্রথম বাঙালি কবি যিনি বাংলা ভাষায় রামায়ণকে কী করেন, অনুবাদ করেন। দেখো বাল্মীকি রচিত যে রামায়ণ, তার যে কাহিনী, কবি কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালী কাব্যের কাহিনী কিন্তু এক। তারপরেও শ্রীরাম পাঁচালী কাব্যটি বাঙালির পছন্দের কাব্যের তালিকায় 1 নম্বরে রয়েছে। ভালো করে বোঝো, রামায়ণের কাহিনী মানে বাল্মীকি রচিত রামায়ণের কাহিনী আর কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালীর কাহিনী কিন্তু এক, কাহিনীর কাঠামোও এক। তারপরেও শ্রীরাম পাঁচালী কাব্যটি বাঙালির প্রাণের কাব্য হয়ে উঠেছে। দেখো, রামায়ণের কাহিনীর সঙ্গে শ্রীরাম পাঁচালী কাহিনী মিল রয়েছে, তারপরেও শ্রীরাম পাঁচালী কাব্যটি কীভাবে, কোন জাদুতে বাঙালির পছন্দের কাব্য হয়ে উঠেছে। আসলে কবি কৃত্তিবাস রামায়ণের কাহিনীকে, সকলের জানা পরিচিত কাহিনীকে একেবারে বাঙালিয়ানায় মুড়ে তিনি তার শ্রীরাম পাঁচালী কাব্যে কী করেছেন, পরিবেশন করেছেন। আর সেই বাঙালিয়ানায় মুড়ে পরিবেশনের জাদুতে তিনি শ্রীরাম পাঁচালী কাব্যটিকে বাঙালির প্রাণের সম্পদের জায়গায় পৌঁছে দিতে পেরেছেন। এই যে একই রামায়ণ থেকে কাহিনী নিয়ে কাব্য লিখেও যে সেই কাব্যটিকে বাঙালির শ্রেষ্ঠ কাব্যরূপে উপস্থাপন করা যায়, এই ব্যাপারটা হয়তো মাইকেল মধুসূদন দত্তকে কোথাও প্রভাবিত করে থাকলেও থাকতে পারে। 19 শতকে নবজাগরণের প্রেক্ষাপটে যে নতুন দৃষ্টিভঙ্গির উত্থান ঘটেছিল, যে নতুন চেতনা, যে নতুন ভাবনা মানুষের মনের মধ্যে এসেছিল, সেই নতুন চেতনায়, নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গিতে মধুসূদন দত্ত 19 শতকে অবস্থান করে ভেবেছিলেন যে পুরাণের একটা নবমূল্যায়ন দরকার। আর সেই ভাবনা থেকে, সেই চেষ্টা থেকে তিনি লিখেছেন যে কাব্য, সেই কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। তোমাদের মনে রাখতে হবে, 19 শতকে নবজাগরণ প্রেক্ষাপটে শিক্ষিত সমাজের মধ্যে অনেক নতুন ভাবনার জন্ম হয়েছিল। সেই অনেক নতুন ভাবনার মধ্যে অবশ্যই একটা ভাবনা ছিল কি, আত্মনির্ভরতা। মানুষ বাঁচবে আত্মনির্ভরতার সঙ্গে। এই যে কনসেপ্ট, এই যে ভাবনা, এই ভাবনাকে সম্বল করে মধুসূদন তাকিয়েছিলেন বাল্মীকি রচিত রামায়ণের দিকে। বাল্মীকি তার রামায়ণে রাম আর রাবণের যে যুদ্ধ দেখিয়েছেন এবং সেই যুদ্ধের পরিণামে রামের মাথায় বিজয়ের মুকুট পরিয়েছেন। আমরা রামকে রামায়ণের জয়ী নায়ক রূপে দেখতে পাই। রাম জয়ী হয়েছেন, রাবণ পরাজিত হয়েছেন, কিন্তু যে রাম জয়ী হয়েছেন সেই রামের মধ্যে আমরা আত্মনির্ভরতার চিত্রটি দেখতে পাই না। রাম যা কিছু করেছে, রামের দ্বারা যা কিছু সংগঠিত হয়েছে, সবটাই একটা বহির শক্তির প্রভাবে, একটা অলৌকিক শক্তি, একটা অদৃশ্য শক্তি, একটা দৈব শক্তি রামচন্দ্রের ওপর ক্রিয়া করেছে, রামচন্দ্রকে পরিপুষ্ট করেছে, বলিয়ান করেছে। রামচন্দ্র রামায়ণে জয়ী নায়ক রূপে আমাদের সামনে উপস্থিত হন ঠিকই, কিন্তু রামকে কোনোভাবেই আত্মনির্ভর চরিত্র বলা যায় না। যে কারণে নবজাগরণের প্রেক্ষাপটে যখন আত্মনির্ভরতা একটা মূল মন্ত্র হয়ে উঠেছে, সেই দৃষ্টিভঙ্গিকে সম্বল করে কবি মধুসূদন যখন রামায়ণের কাহিনীর দিকে তাকালেন, তখন কবি মধুসূদনের দৃষ্টিতে রাম লক্ষ্মণ চরিত্র অপেক্ষা রাবণ ইন্দ্রজিৎ চরিত্র অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ যুদ্ধে রাবণ পরাজিত হয়েছে, যুদ্ধে ইন্দ্রজিৎ পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু তারা ছিল স্বনির্ভর, আত্মনির্ভর। তারা আত্মনির্ভর ছিল এবং নিজের শক্তিতে তারা লড়াই করেছে এবং নিজের শক্তিতে তারা এতটাই বলীয়ান ছিল যে তাদেরকে হারাতে সমস্ত দেবতারা একজোট হয়েছিল। অর্থাৎ আত্মশক্তিতে বলীয়ান রাম লক্ষ্মণ নয়, আত্মশক্তিতে বলীয়ান রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিৎ। যে কারণে কবি মধুসূদনের ভাবনা, কবি মধুসূদনের হৃদয়ের আকর্ষণ রামের প্রতি, লক্ষ্মণের প্রতি কিন্তু যায়নি। হৃদয়ের আকর্ষণ গেছে ইন্দ্রজিতের প্রতি, রাবণের প্রতি। আর সেই হৃদয়ের আকর্ষণ থেকে তিনি অনুভব করেছিলেন যে পুরাণের নবমূল্যায়ন দরকার। আর সেই দাবি থেকে, যুগের দাবি থেকে, নিজের ভাবনার দাবি থেকে তিনি রামায়ণের কাহিনীর নবমূল্যায়ন করলেন যে কাব্যে, সেই কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। আর মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা দেখব তিনি কবি মধুসূদন
রাবণ এবং ইন্দ্রজিৎকে অনেকটা উপরে স্থান দিয়েছেন এবং রাম লক্ষ্মণ তারা অলৌকিক প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে অনেকটাই নিচে নেমে এসেছেন। একেবারে একটা যুগের বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে তিনি কী করলেন, পুরাণে নবমূল্যায়ন করলেন, একটা অতি পরিচিত একটা অতি জানা কাহিনীকে নতুনভাবে ব্যাখ্যা করলেন এবং সেই ব্যাখ্যাটা সাধারণ পাঠকের সামনে তিনি রাখলেন। কবি জানতেন যে যা অতি পরিচিত, যা সবার জানা, সেই বিষয়ের উপর যদি নতুন ব্যাখ্যা রাখা যায় তবে সেই ব্যাখ্যা সবার কাছে গ্রহণীয় না হলেও সেই ব্যাখ্যা কিন্তু কেউ উপেক্ষা করতে পারবে না, সেই ব্যাখ্যা সবার কিন্তু ভাবনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। যে কারণে যখন মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হলো তখন এই কাব্যকে নিয়ে একটা বিরাট হইচই শুরু হয়েছিল বাঙালি পাঠকদের মধ্যে। এবং যত আমরা আধুনিক হয়ে উঠছি, আধুনিকতার হাওয়া যত ঝড়ে পরিণত হচ্ছে, ততই মেঘনাদ বধ কাব্যের যে দৃষ্টিভঙ্গি, মেঘনাদ বধ কাব্যের যে ব্যাখ্যা, সেটা অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। এখানেই কবি মধুসূদন দত্তের কৃতিত্ব। এবার বলি 1861 খ্রিস্টাব্দে যে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়, সেই মেঘনাদ বধ কাব্যের মধ্যে কবি 9টি স্বর্গ রেখেছেন এবং প্রত্যেকটি স্বর্গের ভিন্ন ভিন্ন নামকরণ করেছে। 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের কাহিনী। কী কী সেই 9টি স্বর্গ? না, অভিষেক, প্রথম স্বর্গের নাম অভিষেক, তারপরে অস্ত্রলাভ, তারপরে সমাগম, তারপরে অশোকবন, তারপরে উদ্যোগ, তারপরে বধ, তারপরে শক্তি নির্ভেদ, তারপরে প্রেতপুরী, তারপরে সর্বশেষ যে স্বর্গ সেটা স্বয়ংক্রিয়া। আরও একবার বলছি, প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গের নাম সমাগম, চতুর্থ স্বর্গের নাম অশোকবন, পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ, ষষ্ঠ স্বর্গের নাম বধ, সপ্তম স্বর্গের নাম শক্তি নির্ভেদ, অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী এবং নবম স্বর্গের নাম স্বয়ংক্রিয়া। মেঘনাদ বধ কাব্যের কাহিনী 9টি স্বর্গে বিন্যস্ত এবং প্রত্যেকটি স্বর্গের আলাদা আলাদা নামকরণ করেছেন কবি। কিন্তু মনে রাখতে হবে, 9টি স্বর্গে কাব্যটি বিন্যস্ত হলেও এই 9টি স্বর্গকে নিয়ে কাব্যের কাহিনী কী পেয়েছে? পূর্ণতা পেয়েছে। এবার আমরা তাকাবো কাব্যের নামকরণের দিকে। কাব্যের নামকরণ কি? না, কাব্যের নামকরণ মেঘনাদ বধ। যদি কাব্যের নামকরণ মেঘনাদ হতো, বধ না থাকতো, তাহলে আমাদের নামটি দেখে বুঝতে কোনো অসুবিধা হতো না যে এই নামকরণ চরিত্রকেন্দ্রিক নামকরণ। কিন্তু এখানে মেঘনাদ, তার পাশে বধ, নামকরণ মেঘনাদ বধ। শুধু মেঘনাদ নয়, যদি নামকরণ শুধু মেঘনাদ হতো তাহলে নামটা দেখেই আমরা অনুমান করতাম, বুঝে যেতাম যে এই নামকরণ চরিত্রকেন্দ্রিক নামকরণ। কিন্তু এখানে মেঘনাদ বধ কাব্যের নামকরণ, আমাদের মনে রাখতে হবে এই নামকরণ ঘটনা প্রধান নামকরণ, ঘটনা কেন্দ্রিক নামকরণ। কারণ মেঘনাদ বধ কাব্যের মধ্যে কবি অত্যন্ত গুরুত্ব দিয়ে যে চরিত্রটিকে অঙ্কন করেছেন সেই চরিত্রটির নাম কিন্তু মেঘনাদ চরিত্র। একেবারে নবজাগরণের উত্থিত বৈশিষ্ট্যে একেবারে উত্তম গুণে গুণান্বিত করে যে চরিত্রটিকে তিনি অঙ্কন করেছেন মেঘনাদ বধ কাব্যের মধ্যে, সেই চরিত্রটির নাম কিন্তু মেঘনাদ চরিত্র। সেই মেঘনাদের মৃত্যুর ঘটনা কবি মনে করেন এই কাব্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। কবি মেঘনাদ চরিত্রটিকে হত্যা করতে গিয়ে চোখের জল ফেলেছেন এমনটা তিনি দাবি করেছেন। কারণ মেঘনাদ চরিত্রটাকে তিনি মারতে চাননি, অথচ মেরেছেন। কারণ বাল্মীকি রচিত যে কাহিনী, সেই কাহিনীকে মান্যতা দিতে গিয়ে একেবারে অতি উত্তম গুণে গুণান্বিত চরিত্রটিকে তিনি কাহিনীর মধ্যে হত্যা করেছেন লক্ষ্মণের হাতে। তাই ওই ঘটনাটি ওই কাব্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা, যে কারণে সেই উল্লেখযোগ্য ঘটনার উপর বাড়তি আলো ফেলার জন্য কাব্যের নামকরণ করেছেন মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ। এবার তোমাদের মনে হতে পারে যে যেহেতু তিনি একেবারে হৃদয়ের ভালোবাসা, একেবারে প্রসন্ন দৃষ্টি নিয়ে মেঘনাদ চরিত্রটি অঙ্কন করেছেন, তাই মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র। দেখো, মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র এই সিদ্ধান্তে পৌঁছাতে গিয়ে আমাদের কয়েকটি ভাবনা কিন্তু মনকে ভাবায়। যেমন, যদি মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র হন, তাহলে নায়ক চরিত্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে কাব্যটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মেঘনাদ চরিত্রের মৃত্যু হচ্ছে ষষ্ঠ স্বর্গে, বধ স্বর্গে।
মেঘনাদ চরিত্রের মৃত্যুর পর কাব্যটি আরও 3টি স্বর্গ এগিয়ে গিয়েছে। যদি মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র হন বা হতেন, তাহলে মেঘনাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কাব্যটি শেষ হয়ে যেত। কিন্তু কাব্যটা শেষ হয়নি, কাব্যটা আরও 3টে স্বর্গ কী হয়েছে, এগিয়ে গিয়েছে। আরও 3টে স্বর্গ রচিত হয়েছে মেঘনাদের মৃত্যুর পর। তাছাড়া আরও একটা চরিত্র আমাদের কিন্তু বিশেষভাবে ভাবায়, সেই চরিত্রটির নাম হচ্ছে রাবণ চরিত্র। মেঘনাদবধ কাব্যের মোট 9টি স্বর্গ জুড়ে যে চরিত্রের অবস্থান, যে চরিত্রের উপস্থিতি, সেই চরিত্রের নাম রাবণ চরিত্র। রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকেছে, সমগ্র কাহিনীর সূত্রধর হয়ে থেকেছে, যে কারণে মেঘনাদকে নায়ক চরিত্র বলতে গিয়ে আমাদের কিছুটা হলেও থামতে হয়, কারণ তার প্রতিদ্বন্দ্বী নায়ক চরিত্র হয়ে ওঠার প্রতিদ্বন্দ্বী রাবণ চরিত্র কিন্তু আমাদের ভাবনার মধ্যে, আলোচনার মধ্যে চলে আসে। কিন্তু মনে রাখতে হবে, আমরা রাবণ এবং ইন্দ্রজিতের মধ্যে যদি আমরা নায়ক চরিত্রকে বেছে নিতে চাই, তবে আমরা ইন্দ্রজিতের পক্ষেই নিজেদের মত দেব, কারণ রাবণ অস্তগামী সূর্য আর ইন্দ্রজিৎ উদীয়মান সূর্য। অস্তগামী সূর্যকে কেন্দ্র করে থাকে একটা দিনের সমাপ্তির অপেক্ষা। আবারও বলছি, রাবণ এখানে অস্তগামী সূর্য, অস্তগামী সূর্যকে ঘিরে থাকে কি অপেক্ষা, কখন অস্তগামী সূর্য পুরোপুরিভাবে অস্ত যাবে। আর ইন্দ্রজিৎ উদীয়মান সূর্য, যাকে কেন্দ্র করে আছে স্বপ্ন, যাকে কেন্দ্র করে আছে প্রত্যাশা, যাকে কেন্দ্র করে আছে বিস্ময়। সুতরাং একজন অস্তগামী সূর্য, আরেকজন উদীয়মান সূর্য। অস্তগামী সূর্য, উদীয়মান সূর্য যদি সামনে চলে আসে, তাহলে কিন্তু উদীয়মান সূর্য সমালোচকদের, পাঠকদের কাছে বাড়তি গুরুত্ব পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্দ্রজিৎ প্রকৃতই প্রভাবশালী চরিত্র। যিনি প্রভাবশালী চরিত্র হবেন, তিনি বর্তমান থেকেও প্রভাব বিস্তার করবেন, আর না থেকেও প্রভাব বিস্তার করবেন। হ্যাঁ, ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে বধ স্বর্গে, তারপরে আরও 3টে স্বর্গ রচিত হয়েছে, কিন্তু এই 3টে স্বর্গতে ইন্দ্রজিৎ না থেকেও আছেন, তার প্রভাব কিন্তু আমরা 3টে স্বর্গের মধ্যে পাই। ইন্দ্রজিতের মৃত্যুর পর রাবণ কিন্তু ইন্দ্রজিতের মৃত্যুর শোক ভুলতে পারেনি। রাবণের শোকের মধ্যে ইন্দ্রজিৎ থেকে গেছেন। যিনি প্রকৃত প্রভাবশালী হবেন, তিনি থেকেও প্রভাব বিস্তার করবেন, আর না থেকেও প্রভাব বিস্তার করবেন। রাবণের এই শোকে জর্জরিত হয়ে থাকা আসলে ইন্দ্রজিতের না থেকেও থাকা এক প্রকার। তাই আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় কি না, রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত আছে ঠিকই, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেও এই কাব্যের প্রধান আকর্ষণ এবং কবির প্রসন্ন দৃষ্টি বর্ষিত হয়েছে কার প্রতি, মেঘনাদের প্রতি। যে কারণে আমরা বলবো রাবণ হচ্ছে গলার হার, আর সেই গলার হারে লকেট হচ্ছে মেঘনাদ। যে কারণে কাব্যের কাহিনীতে মেঘনাদের গুরুত্ব, কাব্যের কাহিনীতে মেঘনাদের আকর্ষণ এবং কবির যে প্রসন্ন দৃষ্টি, সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নিয়ে নায়ক চরিত্র হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে আসে যে চরিত্র, সেই চরিত্রের নাম মেঘনাদ চরিত্র। আমরা এই কাব্যের নায়ক রূপে মেঘনাদ চরিত্রকেই কী করব, প্রতিষ্ঠা দেব। দেখো, যিনি কবিতা রচনা করেন তাকে আমরা বলি কবি, যিনি উপন্যাস রচনা করেন তাকে আমরা বলি ঔপন্যাসিক, যিনি প্রবন্ধ রচনা করেন তাকে আমরা বলি প্রাবন্ধিক, যিনি নাটক রচনা করেন তাকে আমরা বলি নাট্যকার। একই রকমভাবে যিনি মহাকাব্য রচনা করেন তাকে আমরা বলি মহাকবি। তোমাদের কাছে সরাসরি আমার একটা প্রশ্ন, বাংলা সাহিত্যের অঙ্গনে মহাকবি কেউ কি আছেন? বাংলা সাহিত্যের অঙ্গনে মহাকবি কেউ কি আছেন? কি বলছো? রবীন্দ্রনাথ। দেখো, বাংলা সাহিত্যের অঙ্গনে রবীন্দ্রনাথ একটা বিরাট বড় নাম। বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ হলেন সূর্য সমান ব্যক্তিত্ব। কিন্তু এই রবীন্দ্রনাথের নামের আগে যে কোনো শব্দ বসানো গেলেও রবীন্দ্রনাথের নামের আগে মহাকবি শব্দটা আমরা বসাতে পারি না। কেন পারি না? কারণ রবীন্দ্রনাথের হাতে সব কিছু রচিত হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের কলমে রচিত হয়নি মহাকাব্য। রবীন্দ্রনাথের কলমে জন্ম হয়নি
মহাকাব্যের রবীন্দ্রনাথ একটাও মহাকাব্য রচনা করেননি, যে কারণে রবীন্দ্রনাথকে আমরা যা খুশি বললেও আমরা মহাকবি এই শব্দটা রবীন্দ্রনাথের নামের আগে বসাতে পারবো না। তবে কি বাংলা সাহিত্যের ভুবনে মহাকবি কেউ নেই? না, আমরা এতখানি হতভাগ্যের অধিকারী নই। বাংলা সাহিত্যের ভুবনে, বাংলা সাহিত্যের অঙ্গনে, বাংলা সাহিত্যের জগতে, দুনিয়ায় মহাকবি আছেন, যিনি মাত্র 7 বছর বাংলা সাহিত্যের সেবা করেছিলেন, যার প্রথম কাব্যগ্রন্থের নাম তোমরা জানো, তিলোত্তমা সম্ভব কাব্য, যেটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। যার সর্বশেষ কাব্যের নাম চতুর্দশপদী কবিতাবলী, যেটি প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। তোমরা ঠিক ধরেছ। আমি যে কবি ব্যক্তিত্বের নাম উচ্চারণ করতে চলেছি তিনি হলেন বাংলা সাহিত্যের দুনিয়ায় একমাত্র মহাকবি, নাম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যের দুনিয়ায়, বাংলা সাহিত্যের জগতে একমাত্র মহাকবি। আর মধুসূদন দত্তের হাতে রচিত মহাকাব্যটির নাম মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যটি প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে মেঘনাদবধ কাব্যটিকে কবি মধুসূদন 2টি পর্বে প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওই 1861 খ্রিস্টাব্দেই এই 2টি পর্বকে অখণ্ড রূপে প্রকাশ করেন। মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের অঙ্গনে একমাত্র মহাকাব্য, আর সেই মহাকাব্যটি রচিত হয়েছে মধুসূদন দত্তের হাতে। মেঘনাদবধ যেহেতু মহাকাব্য আর সেটা লিখেছেন মধুসূদন দত্ত, তাই মধুসূদন দত্তকে আমরা মহাকবির মর্যাদা দেব। মধুসূদন দত্ত মহাকাব্য লিখেছেন, তাই তিনি মহাকবির মর্যাদা দাবি করতে পারেন। মনে রাখবে, বাংলা সাহিত্যের দুনিয়ায়, বাংলা সাহিত্যের জগতে রবীন্দ্রনাথকে আমরা মহাকবি বলতে পারি না, কারণ রবীন্দ্রনাথ মহাকাব্য রচনা করেননি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক শব্দ তার নামের আগে ব্যবহার করতে পারি, কিন্তু মহাকবি শব্দটা আমরা ব্যবহার করতে পারি না। শুধুমাত্র মধুসূদন দত্তের নামের আগে আমরা মহাকবি শব্দটা ব্যবহার করতে পারি, কারণ তিনি মহাকাব্য লিখেছেন, আর সেই মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য। মধুসূদন দত্তের হাতে রচিত কাব্য কবিতা সংখ্যা খুব বেশি নয়। পরিসংখ্যানের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব মধুসূদন দত্তের হাতে রচিত কাব্য কবিতার সংখ্যা খুব বেশি নয়। কিন্তু মনে রাখতে হবে, মধুসূদন দত্ত মাত্র 7 বছরে বাংলা সাহিত্যকে যতখানি সমৃদ্ধ করেছেন তা আজ পর্যন্ত খুব কম বাঙালি সাহিত্যিকের পক্ষে সম্ভব হয়েছে। সমালোচকদের একটা বড় অংশ দাবি করেন মাত্র 7 বছর বাংলা সাহিত্যের সেবা করে বাংলা সাহিত্যকে 70 বছর, আবার কেউ কেউ বলেন বাংলা সাহিত্যকে 7 বছর সেবা করে বাংলা সাহিত্যকে 70 বছর নয় 700 বছর এগিয়ে দিয়েছেন। আসলে মাত্র 7 বছরে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে নতুন নতুন মণি মুক্তায় ভরিয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্য প্রথম আধুনিক কাব্য পেয়েছে, সেই আধুনিক কাব্যটির নাম তিলোত্তমা সম্ভব কাব্য। মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্য প্রথম ওট জাতীয় কাব্য পেয়েছে, সেই ওট জাতীয় কাব্যের নাম তোমরা জানো ব্রজাঙ্গনা কাব্য। মধুসূদন দত্তের হাতে বাংলা সাহিত্য প্রথম পত্রকাব্য পেয়েছে, সেই পত্রকাব্যের নাম তোমরা জানো বীরাঙ্গনা কাব্য। মধুসূদন দত্তের হাত ধরেও বাংলা সাহিত্য মহাকাব্য পেয়েছে, এবং মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্য সনেট জাতীয় কবিতা এবং কাব্য পেয়েছে। তাই পরিসংখ্যানের দিক থেকে খুব বেশি কাব্য কবিতার রচয়িতা না হলেও মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সম্ভারকে অনেকখানি সমৃদ্ধ করেছেন, সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এখন প্রশ্ন, এই যে মেঘনাদবধ কাব্য, এই মেঘনাদবধ কাব্য কবি মধুসূদন 19 শতকে নবজাগরণের প্রেক্ষাপটে
কেন মেঘনাদ বধ কাব্যটি রচনা করলেন? এই প্রশ্নটা কেন মনে আসছে জানো? কারণ মেঘনাদ বধ কাব্য রচিত হয়েছে যে বিষয়কে অবলম্বন করে, সেই বিষয়টি গৃহীত হয়েছে বাল্মীকি রচিত রামায়ণ থেকে। দেখো, বাল্মীকি রচিত রামায়ণের কাহিনীকে বিষয় করে মধুসূদন দত্ত 19 শতকে নবজাগরণের প্রেক্ষাপটে লিখলেন কোন কাব্য? মেঘনাদ বধ কাব্য। আমাদের মনে প্রশ্ন জাগবে যে 19 শতকে বসে মধুসূদন দত্ত বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণ থেকে কাহিনী নিয়ে কেন মেঘনাদ বধ কাব্য রচনা করলেন? দেখো, বাল্মীকি যে রামায়ণ লিখেছেন সেই রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত হলেও সেই রামায়ণের কাহিনী আমাদের কারো অজানা নয়। ছোট থেকে বড়, শিক্ষিত থেকে অশিক্ষিত, শহুরে মানুষ থেকে গ্রামীণ মানুষ সবাই কোনো না কোনোভাবে বাল্মীকি রামায়ণের কাহিনীর সঙ্গে পরিচিত। যা অতি পরিচিত এক কাহিনী, যা অতি পরিচিত, যা সবার জানা, শিক্ষিত অশিক্ষিত, বাচ্চা বুড়ো, গ্রামীণ মানুষ, শহুরে মানুষ, যা সবার জানা, যা সবার জানার বিষয়, সেই বিষয়কে অবলম্বন করে কাব্য কবিতা বা সাহিত্য রচনা করে সেই সাহিত্য দিয়ে পাঠকের মনোযোগ আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন। কিন্তু সেই কঠিন কাজকে সহজে যিনি সম্ভব করেছেন তিনি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হলেও রামায়ণের কাহিনীর সঙ্গে মেঘনাদ বধ কাব্যের কাহিনীর মিল থাকলেও মেঘনাদ বধ কাব্যের জনপ্রিয়তা, গুরুত্ব বাঙালি পাঠকদের কাছে কোনো অংশে কম নয়। আমার মনে হয় মেঘনাদ বধ কাব্য রচনার ক্ষেত্রে বাল্মীকি রামায়ণের কাহিনী অবলম্বন করে মেঘনাদ বধ কাব্য রচনার ক্ষেত্রে মধুসূদন মধ্যযুগীয় এক বাঙালি কবির দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। সেই মধ্যযুগীয় বাঙালি কবির নাম কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা হলেন প্রথম বাঙালি কবি যিনি বাংলা ভাষায় রামায়ণকে কী করেন? অনুবাদ করেন। দেখো, বাল্মীকি রচিত যে রামায়ণ তার যে কাহিনী, কবি কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালী কাব্যের কাহিনী কিন্তু এক। তারপরেও শ্রীরাম পাঁচালী কাব্যটি বাঙালির পছন্দের কাব্যের তালিকায় 1 নম্বরে রয়েছে। ভালো করে বোঝো, রামায়ণের কাহিনী মানে বাল্মীকি রচিত রামায়ণের কাহিনী আর কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালীর কাহিনী কিন্তু এক, কাহিনীর কাঠামোও এক। তারপরেও শ্রীরাম পাঁচালী কাব্যটি বাঙালির প্রাণের কাব্য হয়ে উঠেছে। দেখো, রামায়ণের কাহিনীর সঙ্গে শ্রীরাম পাঁচালী কাহিনী মিল রয়েছে, তারপরেও শ্রীরাম পাঁচালী কাব্যটি কীভাবে, কোন জাদুতে বাঙালির পছন্দের কাব্য হয়ে উঠেছে? আসলে কবি কৃত্তিবাস রামায়ণের কাহিনীকে, সকলের জানা পরিচিত কাহিনীকে একেবারে বাঙালিয়ানায় মুড়ে তিনি তার শ্রীরাম পাঁচালী কাব্যে কী করেছেন? পরিবেশন করেছেন। আর সেই বাঙালিয়ানায় মুড়ে পরিবেশনের জাদুতে তিনি শ্রীরাম পাঁচালী কাব্যটিকে বাঙালির প্রাণের সম্পদের জায়গায় পৌঁছে দিতে পেরেছেন। এই যে একই রামায়ণ থেকে কাহিনী নিয়ে কাব্য লিখেও যে সেই কাব্যটিকে বাঙালির শ্রেষ্ঠ কাব্যরূপে উপস্থাপন করা যায়, এই ব্যাপারটা হয়তো মাইকেল মধুসূদন দত্তকে কোথাও প্রভাবিত করে থাকলেও থাকতে পারে। 19 শতকে নবজাগরণের প্রেক্ষাপটে যে নতুন দৃষ্টিভঙ্গির উত্থান ঘটেছিল, যে নতুন চেতনা, যে নতুন ভাবনা মানুষের মনের মধ্যে এসেছিল, সেই নতুন চেতনায়, নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গিতে মধুসূদন দত্ত 19 শতকে অবস্থান করে ভেবেছিলেন যে পুরাণের একটা নবমূল্যায়ন দরকার। আর সেই ভাবনা থেকে, সেই চেষ্টা থেকে তিনি লিখেছেন যে কাব্য, সেই কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। তোমাদের মনে রাখতে হবে 19 শতকে নবজাগরণ প্রেক্ষাপটে শিক্ষিত সমাজের মধ্যে অনেক নতুন ভাবনার জন্ম হয়েছিল। সেই অনেক নতুন ভাবনার মধ্যে অবশ্যই একটা ভাবনা ছিল কি? আত্মনির্ভরতা। মানুষ বাঁচবে আত্মনির্ভরতার সঙ্গে। এই যে কনসেপ্ট, এই যে ভাবনা, এই ভাবনাকে সম্বল করে মধুসূদন তাকিয়েছিলেন বাল্মীকি রচিত রামায়ণের দিকে। বাল্মীকি তার রামায়ণে রাম আর রাবণের যে যুদ্ধ দেখিয়েছেন এবং সেই যুদ্ধের পরিণামে রামের মাথায় বিজয়ের মুকুট পরিয়েছেন। আমরা রামকে রামায়ণের জয়ী নায়ক রূপে দেখতে পাই। রাম জয়ী হয়েছেন, রাবণ পরাজিত হয়েছেন,
কিন্তু যে রাম জয়ী হয়েছেন সেই রামের মধ্যে আমরা আত্মনির্ভরতার চিত্রটি দেখতে পাই না। রাম যা কিছু করেছে, রামের দ্বারা যা কিছু সংগঠিত হয়েছে, সবটাই একটা বহির শক্তির প্রভাবে, একটা অলৌকিক শক্তি, একটা অদৃশ্য শক্তি, একটা দৈব শক্তি রামচন্দ্রের ওপর ক্রিয়া করেছে, রামচন্দ্রকে পরিপুষ্ট করেছে, বলিয়ান করেছে। রামচন্দ্র রামায়ণে জয়ী নায়ক রূপে আমাদের সামনে উপস্থিত হন ঠিকই, কিন্তু রামকে কোনোভাবেই আত্মনির্ভর চরিত্র বলা যায় না। যে কারণে নবজাগরণের প্রেক্ষাপটে যখন আত্মনির্ভরতা একটা মূল মন্ত্র হয়ে উঠেছে, সেই দৃষ্টিভঙ্গিকে সম্বল করে কবি মধুসূদন যখন রামায়ণের কাহিনীর দিকে তাকালেন, তখন কবি মধুসূদনের দৃষ্টিতে রাম লক্ষ্মণ চরিত্র অপেক্ষা রাবণ ইন্দ্রজিৎ চরিত্র অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ যুদ্ধে রাবণ পরাজিত হয়েছে, যুদ্ধে ইন্দ্রজিৎ পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু তারা ছিল স্বনির্ভর, আত্মনির্ভর। তারা আত্মনির্ভর ছিল এবং নিজের শক্তিতে তারা লড়াই করেছে, এবং নিজের শক্তিতে তারা এতটাই বলীয়ান ছিল যে তাদেরকে হারাতে সমস্ত দেবতারা একজোট হয়েছিল। অর্থাৎ আত্মশক্তিতে বলীয়ান রাম লক্ষ্মণ নয়, আত্মশক্তিতে বলীয়ান রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিৎ। যে কারণে কবি মধুসূদনের ভাবনা, কবি মধুসূদনের হৃদয়ের আকর্ষণ রামের প্রতি লক্ষ্মণের প্রতি কিন্তু যায়নি, হৃদয়ের আকর্ষণ গেছে ইন্দ্রজিতের প্রতি, রাবণের প্রতি। আর সেই হৃদয়ের আকর্ষণ থেকে তিনি অনুভব করেছিলেন যে পুরাণের নবমূল্যায়ন দরকার। আর সেই দাবি থেকে, যুগের দাবি থেকে, নিজের ভাবনার দাবি থেকে তিনি রামায়ণের কাহিনীর নবমূল্যায়ন করলেন যে কাব্যে, সেই কাব্যের নাম মেঘনাদবধ কাব্য। আর মেঘনাদবধ কাব্যের মধ্যে আমরা দেখব তিনি কবি মধুসূদন রাবণ এবং ইন্দ্রজিৎকে অনেকটা উপরে স্থান দিয়েছেন, এবং রাম লক্ষ্মণ তারা অলৌকিক প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে অনেকটাই নিচে নেমে এসেছেন। একেবারে একটা যুগের বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে তিনি কী করলেন, পুরাণে নবমূল্যায়ন করলেন। একটা অতি পরিচিত, একটা অতি জানা কাহিনীকে নতুনভাবে ব্যাখ্যা করলেন, এবং সেই ব্যাখ্যাটা সাধারণ পাঠকের সামনে তিনি রাখলেন। কবি জানতেন যে যা অতি পরিচিত, যা সবার জানা, সেই বিষয়ের উপর যদি নতুন ব্যাখ্যা রাখা যায়, তবে সেই ব্যাখ্যা সবার কাছে গ্রহণীয় না হলেও সেই ব্যাখ্যা কিন্তু কেউ উপেক্ষা করতে পারবে না। সেই ব্যাখ্যা সবার কিন্তু ভাবনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। যে কারণে যখন মেঘনাদবধ কাব্য প্রকাশিত হলো, তখন এই কাব্যকে নিয়ে একটা বিরাট হইচই শুরু হয়েছিল বাঙালি পাঠকদের মধ্যে। এবং যত আমরা আধুনিক হয়ে উঠছি, আধুনিকতার হাওয়া যত ঝড়ে পরিণত হচ্ছে, ততই মেঘনাদবধ কাব্যের যে দৃষ্টিভঙ্গি, মেঘনাদবধ কাব্যের যে ব্যাখ্যা, সেটা অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। এখানেই কবি মধুসূদন দত্তের কৃতিত্ব। এবার বলি 1861 খ্রিস্টাব্দে যে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়, সেই মেঘনাদবধ কাব্যের মধ্যে কবি 9টি স্বর্গ রেখেছেন, এবং প্রত্যেকটি স্বর্গের ভিন্ন ভিন্ন নামকরণ করেছে। 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদবধ কাব্যের কাহিনী। কী কী সেই 9টি স্বর্গ? না, অভিষেক, প্রথম স্বর্গের নাম অভিষেক, তারপরে অস্ত্রলাভ, তারপরে সমাগম, তারপরে অশোকবন, তারপরে উদ্যোগ, তারপরে বধ, তারপরে শক্তি নির্ভেদ, তারপরে প্রেতপুরী, তারপরে সর্বশেষ যে স্বর্গ সেটা স্বয়ংক্রিয়া। আরও একবার বলছি, প্রথম স্বর্গের নাম অভিষেক, দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গের নাম সমাগম, চতুর্থ স্বর্গের নাম অশোকবন, পঞ্চম স্বর্গের নাম উদ্যোগ, ষষ্ঠ স্বর্গের নাম বধ, সপ্তম স্বর্গের নাম শক্তি নির্ভেদ, অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী এবং নবম স্বর্গের নাম স্বয়ংক্রিয়া। মেঘনাদবধ কাব্যের কাহিনী 9টি স্বর্গে বিন্যস্ত, এবং প্রত্যেকটি স্বর্গের আলাদা আলাদা নামকরণ করেছেন কবি। কিন্তু মনে রাখতে হবে, 9টি স্বর্গে কাব্যটি বিন্যস্ত হলেও এই 9টি স্বর্গকে নিয়ে কাব্যের কাহিনী কী পেয়েছে, পূর্ণতা পেয়েছে। এবার আমরা তাকাবো কাব্যের নামকরণের দিকে। কাব্যের নামকরণ কি? না, কাব্যের নামকরণ মেঘনাদবধ। যদি কাব্যের নামকরণ মেঘনাদ হতো, বধ না থাকতো, তাহলে আমাদের নামটি দেখে বুঝতে কোনো অসুবিধা হতো না যে এই নামকরণ চরিত্রকেন্দ্রিক নামকরণ। কিন্তু এখানে মেঘনাদ, তার পাশে বধ, নামকরণ মেঘনাদবধ।
শুধু মেঘনাদ নয়, যদি নামকরণ শুধু মেঘনাদ হতো তাহলে নামটা দেখেই আমরা অনুমান করতাম, বুঝে যেতাম যে এই নামকরণ চরিত্র কেন্দ্রিক নামকরণ। কিন্তু এখানে মেঘনাদ বধ কাব্যের নামকরণ, আমাদের মনে রাখতে হবে এই নামকরণ ঘটনা প্রধান নামকরণ, ঘটনা কেন্দ্রিক নামকরণ। কারণ মেঘনাদ বধ কাব্যের মধ্যে কবি অত্যন্ত গুরুত্ব দিয়ে যে চরিত্রটিকে অঙ্কন করেছেন সেই চরিত্রটির নাম কিন্তু মেঘনাদ চরিত্র। একেবারে নবজাগরণের উত্থিত বৈশিষ্ট্যে একেবারে উত্তম গুণে গুণান্বিত করে যে চরিত্রটিকে তিনি অঙ্কন করেছেন মেঘনাদ বধ কাব্যের মধ্যে, সেই চরিত্রটির নাম কিন্তু মেঘনাদ চরিত্র। সেই মেঘনাদের মৃত্যুর ঘটনা কবি মনে করেন এই কাব্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। কবি মেঘনাদ চরিত্রটিকে হত্যা করতে গিয়ে চোখের জল ফেলেছেন এমনটা তিনি দাবি করেছেন। কারণ মেঘনাদ চরিত্রটাকে তিনি মারতে চাননি, অথচ মেরেছেন। কারণ বাল্মীকি রচিত যে কাহিনী, সেই কাহিনীকে মান্যতা দিতে গিয়ে একেবারে অতি উত্তম গুণে গুণান্বিত চরিত্রটিকে তিনি কাহিনীর মধ্যে হত্যা করেছেন লক্ষণের হাতে। তাই ওই ঘটনাটি ওই কাব্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা, যে কারণে সেই উল্লেখযোগ্য ঘটনার উপর বাড়তি আলো ফেলার জন্য কাব্যের নামকরণ করেছেন মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ। এবার তোমাদের মনে হতে পারে যে যেহেতু তিনি একেবারে হৃদয়ের ভালোবাসা, একেবারে প্রসন্ন দৃষ্টি নিয়ে মেঘনাদ চরিত্রটি অঙ্কন করেছেন, তাই মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র। দেখো মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র এই সিদ্ধান্তে পৌঁছাতে গিয়ে আমাদের কয়েকটি ভাবনা কিন্তু মনকে ভাবায়। যেমন যদি মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র হন তাহলে নায়ক চরিত্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে কাব্যটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মেঘনাদ চরিত্রের মৃত্যু হচ্ছে ষষ্ঠ স্বর্গে, বধ স্বর্গে। মেঘনাদ চরিত্রের মৃত্যুর পর কাব্যটি আরও 3টি স্বর্গ এগিয়ে গিয়েছে। যদি মেঘনাদ এই কাব্যের নায়ক চরিত্র হন বা হতেন তাহলে মেঘনাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কাব্যটি শেষ হয়ে যেত। কিন্তু কাব্যটা শেষ হয়নি, কাব্যটা আরও 3টে স্বর্গ কী হয়েছে, এগিয়ে গিয়েছে। আরও 3টে স্বর্গ রচিত হয়েছে মেঘনাদের মৃত্যুর পর। তাছাড়া আরও একটা চরিত্র আমাদের কিন্তু বিশেষভাবে ভাবায়, সেই চরিত্রটির নাম হচ্ছে রাবণ চরিত্র। মেঘনাদ বধ কাব্যের মোট 9টি স্বর্গ জুড়ে যে চরিত্রের অবস্থান, যে চরিত্রের উপস্থিতি, সেই চরিত্রের নাম রাবণ চরিত্র। রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকেছে, সমগ্র কাহিনীর সূত্রধর হয়ে থেকেছে, যে কারণে মেঘনাদকে নায়ক চরিত্র বলতে গিয়ে আমাদের কিছুটা হলেও থামতে হয়। কারণ তার প্রতিদ্বন্দ্বী নায়ক চরিত্র হয়ে ওঠার প্রতিদ্বন্দ্বী রাবণ চরিত্র কিন্তু আমাদের ভাবনার মধ্যে, আলোচনার মধ্যে চলে আসে। কিন্তু মনে রাখতে হবে, আমরা রাবণ এবং ইন্দ্রজিতের মধ্যে যদি আমরা নায়ক চরিত্রকে বেছে নিতে চাই তবে আমরা ইন্দ্রজিতের পক্ষেই নিজেদের মত দেব। কারণ রাবণ অস্তগামী সূর্য আর ইন্দ্রজিৎ উদীয়মান সূর্য। অস্তগামী সূর্যকে কেন্দ্র করে থাকে একটা দিনের সমাপ্তির অপেক্ষা। আবারও বলছি, রাবণ এখানে অস্তগামী সূর্য, অস্তগামী সূর্যকে ঘিরে থাকে কি অপেক্ষা, কখন অস্তগামী সূর্য পুরোপুরিভাবে অস্ত যাবে। আর ইন্দ্রজিৎ উদীয়মান সূর্য, যাকে কেন্দ্র করে আছে স্বপ্ন, যাকে কেন্দ্র করে আছে প্রত্যাশা, যাকে কেন্দ্র করে আছে বিস্ময়। সুতরাং একজন অস্তগামী সূর্য আরেকজন উদীয়মান সূর্য। অস্তগামী সূর্য, উদীয়মান সূর্য যদি সামনে চলে আসে তাহলে কিন্তু উদীয়মান সূর্য সমালোচকদের, পাঠকদের কাছে বাড়তি গুরুত্ব পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্দ্রজিৎ প্রকৃতই প্রভাবশালী চরিত্র। যিনি প্রভাবশালী চরিত্র হবেন তিনি বর্তমান থেকেও প্রভাব বিস্তার করবেন আর না থেকেও প্রভাব বিস্তার করবেন। হ্যাঁ, ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে বধ স্বর্গে, তারপরে আরও 3টে স্বর্গ রচিত হয়েছে, কিন্তু এই 3টে স্বর্গতে ইন্দ্রজিৎ না থেকেও আছেন, তার প্রভাব কিন্তু আমরা 3টে স্বর্গের মধ্যে পাই। ইন্দ্রজিতের মৃত্যুর পর রাবণ কিন্তু ইন্দ্রজিতের মৃত্যুর শোক ভুলতে পারেনি। রাবণের শোকের মধ্যে ইন্দ্রজিৎ থেকে গেছেন। যিনি প্রকৃত প্রভাবশালী হবেন তিনি থেকেও প্রভাব বিস্তার করবেন আর না থেকেও প্রভাব বিস্তার করবেন। রাবণের এই শোকে জর্জরিত হয়ে থাকা আসলে ইন্দ্রজিতের না থেকেও থাকা এক প্রকার।
তাই আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় কি না, রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত আছে ঠিকই, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেও এই কাব্যের প্রধান আকর্ষণ এবং কবির প্রসন্ন দৃষ্টি বর্ষিত হয়েছে কার প্রতি? মেঘনাদের প্রতি। যে কারণে আমরা বলবো রাবণ হচ্ছে গলার হার, আর সেই গলার হারে লকেট হচ্ছে মেঘনাদ। যে কারণে কাব্যের কাহিনীতে মেঘনাদের গুরুত্ব, কাব্যের কাহিনীতে মেঘনাদের আকর্ষণ এবং কবির যে প্রসন্ন দৃষ্টি সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নিয়ে নায়ক চরিত্র হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে আসে যে চরিত্র, সেই চরিত্রের নাম মেঘনাদ চরিত্র। আমরা এই কাব্যের নায়ক রূপে মেঘনাদ চরিত্রকেই কী করবো? প্রতিষ্ঠা দেব। এবার প্রত্যেকটি স্বর্গের যে কাহিনী, যে বিষয়বস্তু, সেই কাহিনী, সেই বিষয়বস্তু নিয়ে পরবর্তী দিনে আবার আলোচনা করা হবে।